দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করে থাকি আপনাদেরকে রাজনীতির নানা মারপেচ অথবা পেছনের ঘটনা কেন ঘটছে সেসব ঘটনা আর সেসব ঘটনার ইম্প্যাক্ট কি হতে পারে ভবিষ্যতে সবকিছু নিয়ে আমাদের একটা চুলচেরা বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা থাকে। আর আপনারা এরই মধ্যে অনেকগুলো ঘটনা জানেন, কিন্তু সেই ঘটনাগুলো কেন ঘটছে, কি জন্য ঘটছে বা এই ঘটনাগুলোর পরে কি হবে সেগুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি আলোচনার মাধ্যমে সেই জিনিসগুলো তুলে ধরতে। আপনারা এর মধ্যে আরও জানেন আমেরিকার সঙ্গে আপনার ইরানের যে যুদ্ধ, বিশেষ করে আমেরিকা ইসরায়েলের সঙ্গে, সেটি 4 সপ্তাহ পার হয়ে গিয়েছে এবং সবচেয়ে বড় যখন আমরা এই অনুষ্ঠান করছি আজকে সকালবেলা থেকে একটি সুখবর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমে সব জায়গায় ভেসে বেড়াচ্ছে, সেটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে ভোরে মানে আমেরিকান সময় ভোরবেলা একটি ওনার ট্রুথ হ্যান্ডেলে উনি যে মেসেজটি দিয়েছেন সেটি হচ্ছে উনি 5 দিনের জন্য ইরানের সঙ্গে যে আক্রমণ, বিশেষ করে ইরানের তেলের খনি অথবা তাদের যে পাওয়ার যে প্ল্যানগুলো রয়েছে ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোতে 5 দিনের জন্য উনি স্থগিত করেছেন। সেই সঙ্গে উনি বলেছেন উনি 15টি বিষয়ে ইরানের সঙ্গে একমত হয়েছেন। পাশাপাশি তিনি এও বলেছেন, উনি কথা বলেছেন আমেরিকার পক্ষ থেকে জেরার্ড কুশনার এবং উইটকফ, আপনারা জানেন এই দুজন খুবই আমেরিকার নেগোসিয়েটর এবং তারা এর আগে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নেগোসিয়েশন করেছিল, তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবারও তারা একই রকম করেছে, সেটি প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছেন। এবং সেই সঙ্গে উনি যেটা বলছেন যে 15টি বিষয়ে ইরানের সঙ্গে কথা হয়েছে এবং রাজি হয়েছে যুদ্ধবিরতির জন্য সাময়িক সময়ের জন্য। কিন্তু মজার ব্যাপার, প্রেসিডেন্ট ট্রাম্প যখন এই দাবি করেছেন তার 1 ঘন্টার মধ্যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষ করে ইরানের স্পোকস পারসন যিনি এক্স হ্যান্ডেলে ভিডিও বার্তা বলেছেন যে ইরানের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের এই নেগোসিয়েশন বা যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হয়নি এবং সেটি ইরান প্রত্যাখ্যান করছে, সেটি বলা হচ্ছে না, বাট ইরান দাবি করছে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তাই এই ধরনের এই জিনিসটি যেটি প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে ইরান সেটিকে উড়িয়ে দিচ্ছেন। এবং ইরান বলছেন যে এর আগেও প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকবার আপনার নেগোসিয়েশনের কথা বলে আবার ইরানে আক্রমণ করেছে, তার আগে 2বার এরকম হয়েছে, বাট এবার ইরান বেশ সতর্ক। সেই সঙ্গে ইরানের আক্রমণ কিন্তু চলছে, থেমে নেই। মধ্যপ্রাচ্যের আমেরিকার যে বেসগুলো রয়েছে সেগুলোতে আক্রমণ করছে এবং আপনারা এরই মধ্যে জানেন জ্বালানি তেলের বেশ সংকট দেখা যায়। যদিও বা প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটের পর কিছুটা জ্বালানি তেলের দাম কমেছে, কিন্তু তারপরও বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম দিন দিন বাড়ছে। বিশেষ করে ছোট দেশ অর্থনীতির দেশগুলো তাদের অবস্থা বেশ খারাপ এবং হিমশিম খাচ্ছে তারা আসলে সেটি সামাল দিতে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করে যে প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার বলেছিলেন 48 ঘন্টা আলটিমেটাম দেওয়া হচ্ছে ইরানকে, যে যদি ইরান না শুনে আমেরিকার কথা বা আমেরিকা যেভাবে চায় সেটা যদি না হয়, বিশেষ করে হরমুজ প্রণালী যদি স্বাভাবিক না করে তাহলে বড় আক্রমণ করবে, সেই প্রেসিডেন্ট ট্রাম্প 360 ডিগ্রি ঘুরে বলতে গেলে ইউটার্ন করে হঠাৎ করে সকালবেলা টুইট করে বলল যে ইরানের সঙ্গে 5 দিনের যুদ্ধবিরতি এবং আলোচনা হয়েছে। সেটি কেন? আমেরিকা কি পিছু হটছে নাকি এটিও আবার নতুন কোনো কৌশল, সেগুলো নিয়েও আমরা আলোচনা করতে চাই। সেই সঙ্গে আপনারা জানেন যে আমেরিকার শাটডাউন চলছে ডিএচএস এর, সেখানে শাটডাউন মানে হোমল্যান্ড সিকিউরিটির শাটডাউন, সেই শাটডাউন সিনেট এবং কংগ্রেসের সেই ফেব্রুয়ারি থেকে শাটডাউন চলছে, স্টিল এখনও চলছে। সেক্ষেত্রে টিএসএ ওয়ার্কারদের আসলে বেতন নিয়ে বেশ হিমশিম খেতে হচ্ছে, ইভেন তারা পেচেক পাচ্ছে না এবং এয়ারপোর্টগুলোতে বিশাল লাইন। আপনারা জানেন যে প্রায় একটা এয়ারপোর্টে, বিশেষ করে ডোমেস্টিক এয়ারপোর্টগুলোতে 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত সিকিউরিটি চেকের লাইন ধরতে হচ্ছে। কিন্তু সেখানে আরেকটি চমকপ্রদ ঘটনা, আজ সকাল থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এর পক্ষ থেকে প্রায় 14টি এয়ারপোর্টে আইস কে ডিপ্লয় করা হয়েছে সেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য। বিশেষ করে যে ডিএসএস এর যে পরিমাণ যেটাকে বলা হচ্ছে যে জ্যাম, পাবলিক জ্যাম হচ্ছে সিকিউরিটি চেকিং এর জন্য, সেখানে যাতে সেটি তাড়াতাড়ি শেষ হয় সেটি নিয়ে যাতে সেজন্য প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে 14টি এয়ারপোর্টে একযোগে আজকে সকাল থেকে আইস নিয়োগ করা হয়েছে এবং তারা সেখানে কাজ করছেন। কিন্তু এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে টিএসএ ওয়ার্কাররা আসলে কিভাবে এটি সামাল দিবেন বেতন ছাড়া। এর মধ্যে 400 থেকে 500 জন টিএসএ ওয়ার্কার জব কুইট করেছেন। খুব ভোগান্তি হচ্ছে বিমানে চলাচলকারী যাত্রীদের, সেটি সমাধান হবে কিনা সিনেট এবং সিনেটে রিপাবলিকান এবং কংগ্রেস ডেমোক্রেট তারা কিন্তু দফায় দফায় আলোচনা চলছে, হয়তো বা 2-1 দিনের মধ্যে সেটি নিয়ে সমাধান হতে পারে। আমরা সময় থাকলে সেটা নিয়েও আলোচনা করতে চাই। আর এইসব ব্যাপারে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন, সব সময় আমাদের সঙ্গে যুক্ত থাকেন সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের আরো একজন অতিথি রয়েছেন, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া। খালেকুজ্জামান ভাই, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আচ্ছা, আপনারা দুজনেই শুনলেন। আমি আসলে এই পুরো এক সপ্তাহ মানে উইকেন্ডের পরে অনেকগুলো জিনিস জমে যায় এবং সবচেয়ে বড় ব্যাপার জমজমাট কিছু রাজনৈতিক খবর থাকে। আপনারা শুনলেন সবচেয়ে বড় চমকপ্রদ খবরও আপনারা এর মধ্যে জেনে গেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে সকালে ঘুম থেকে, আমেরিকানরা যখন ঘুম থেকে উঠেই এই ধরনের একটি সংবাদ পেয়েছে, যদিও বা সেটি কতক্ষণ স্থায়ী থাকে সেটিও দেখার বিষয়, কারণ ইরানের পক্ষ থেকে সেটি প্রত্যাখ্যান করেছে। আমরা আলোচনায় যেতে চাই আপনাদের দুজনের সঙ্গে। তার আগে আজকে প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন আমরা একটু শুনে আসতে চাই। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে ইরানের সঙ্গে যে ডিল নিয়ে কি বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে সেটি একটু শুনে তারপর আমরা আলোচনায় ফিরতে চাই। We have had very, very strong talks. We'll see where they lead. We have major points of agreement. I would say almost all points of agreement. Perhaps that hasn't been conveyed. The communication, as you know, has been blown to pieces. They're unable to talk to each other. But we've had very strong talks. Mr. Witkoff and Mr. Kushner had them. They went, I would say, perfectly. I would say that if they carry through with that, it'll end that problem, that conflict, and I think it'll end it very, very substantially. We have very much in mind our partners in the Middle East. We've had great relationships with a lot of them, as you know. A lot of them were surprisingly hit, and I was surprised to see it, and so was everyone else. But we have, they're very much in mind in the discussions. So the discussions took place yesterday. They went into yesterday evening. They want very much to make a deal. We'd like to make a deal too. We're going to get together today by probably phone, because it's very hard to find a country. It's very hard for them to get out, I guess. But we'll at some point very, very soon meet. We're doing a 5-day period. We'll see how that goes. And if it goes well, we're going to end up with settling this. Otherwise, we'll just keep bombing our little hearts. আপনারা শুনলেন প্রেসিডেন্ট ট্রাম্প আসলে আজ এই ইরানের সঙ্গে 5 দিনের যুদ্ধবিরতি বা ডিল অথবা আলোচনা করা এগুলো নিয়ে কি বলেছেন সেটি আমরা শুনলাম এতক্ষণ। আমাদের অতিথিরা নিশ্চয়ই শুনেছেন, আপনারা আছেন অনলাইনে, আমাদের মোহাম্মদুল্লাহ ভাই এবং খালেকুজ্জামান স্যার, আপনারা দুজনেই আছেন। মোহাম্মদুল্লাহ ভাই, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের আজকে যে আমরা এখন যে বক্তব্যটা শুনলাম সেটিতে কয়েকটা জিনিস ফাইন্ড আউট করাই যায়। সেটি হচ্ছে উনি যেমনটি বলছেন যে স্ট্রং টক করেছেন উনি, তারপরে উনি বলেছেন মিট করতে চান, তারপরে উনি বললেন যে 5 দিনের জন্য উনি এক ধরনের যুদ্ধবিরতি বলা যায় না আসলে সেটি, কারণ উনি কিছু স্পেসিফিক এরিয়ার কথা বলেছেন, যেমন ওয়েল ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেছেন, পাওয়ার ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেছেন, এগুলোতে উনি বোম্বিং করবেন না। সেই সঙ্গে উনি কিন্তু আবার লাস্টে একটু মৃদু হুমকিও দিয়েছেন, যদি এটি না হয় তাহলে লিটল হার্ট থেকে ওনাকে বোম্বিং করতে বাধ্য হবেন। এটা গেল একটা দিক। আরেকটা হচ্ছে, আমরা যদি প্রেসিডেন্ট ট্রাম্পের গত 2-3 দিনের ঘটনা দেখি, উনি শুক্রবারে হঠাৎ করে বলল যে শুক্রবার সন্ধ্যায় যে 48 ঘন্টার আলটিমেটাম, তারপরে শনিবারে উনি বলল যে নিউক্লিয়ার প্ল্যান্ট সহ সব ধ্বংস হয়ে গিয়েছে, ইরানের আসলে কিছুই নেই। এর আগে উনি বলেছেন যে ইরানের পক্ষ থেকে কথা বলার লোকও নেই, কারণ এতজনকে হত্যা করা হয়ে গিয়েছে যে ইরানের থেকে কে আলোচনা করবে সেটিও খুঁজে পাওয়া দুষ্কর। পাশাপাশি সানডে উনি বলেছেন যে প্রায় ভিক্টোরি কাছাকাছি আমেরিকা, বিশেষ করে হরমুজ প্রণালী স্বাভাবিক করার জন্য নেটো সহ অন্যান্য দেশও এগিয়ে আসছে ওনাকে নাকি এমন প্রমিস করেছে, এবং আজকে সকালে তো জানেনই উনি ঘোষণাও দিয়ে দিয়েছেন। এই পুরো জিনিসটা দেখার পরে আপনি কিভাবে এটাকে ইভ্যালুয়েট করবেন বা মূল্যায়ন করবেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই যে ধারাবাহিকতা, সেই সঙ্গে এই 5 দিনের যে যেটাকে বলে সত্যযুক্ত যুদ্ধ বিরতি, সেটিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে অনেক ধন্যবাদ। না, আমি যেগুলো বললেন সেগুলো সব ফলো করার চেষ্টা করেছি। তো প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এবং বলার পরে একটা লাভ হয়েছে যে সাময়িকভাবে ওয়াল স্ট্রিটে মানে স্টক মার্কেটে কিছু অনুকূল প্রবাহ হয়েছে, এবং তেলের দাম, তেল গ্যাসের দাম কমেছে। যে প্রচন্ড বেড়ে যাচ্ছিল সেটা সীমিত হয়েছে এবং কিছুটা কমেছে, এটি একটি ব্যাপার। অন্যটি হচ্ছে যে কথাবার্তা বলার ব্যাপারে তিনি অনেকগুলো কথা বলেছেন, ফাঁকে দিয়ে একটা কথা বলেছেন, সেটাও প্রয়োজনযোগ্য। সেটা হচ্ছে যে তারা নিজেদের মধ্যে মানে ইরানি কর্তৃপক্ষ নিজের মধ্যে তো যোগাযোগ তেমন করতে পারছে না, সেটা আরেকটা বিষয়। ফলে এইটা দুটো দিক আছে। একটা হচ্ছে
সত্যি সত্যি তারা যোগাযোগ করা তাদের সাথে মুশকিল। কার সাথে যোগাযোগ করবে এবং কে সেখানে ওদের সাথে কথা বলবে, একটা দিক। 2 নম্বর হচ্ছে কেউ কেউ যদি যোগাযোগ করতেও চায়, মানে যে যেখান থেকে যোগাযোগ করুক না কেন, সে কোথায় অবস্থান করছে এটা তো মানে তাদের প্রতিপক্ষ, ইরানের যে প্রতিপক্ষ তারা তখন টের পেয়ে যাচ্ছে অবস্থান। তো তারা রিস্ক নিয়ে সেরকম করবে কিনা, ধরো দেখ একজন তো আর কথা বলে না, একজন মানে পার্লামেন্টের স্পিকার, তিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি না সব সর্বক্ষেত্রে। মিলিটারির যারা আছেন তারা কেউ আছেন, যেহেতু টপ লিডারশিপ অনেকাংশে মানে নিহত হয়েছেন। মোর্তাজা খামেনি তিনি কোথায় আছেন কেউ জানে না, প্রধান প্রেসিডেন্ট পেজেশকিয়ান তিনি কোথায় আছেন কেউ জানে না। এখন পররাষ্ট্রমন্ত্রীর হদিস মোটামুটি আছে বলা যাচ্ছে। তো এরা যদি পরস্পরকে কোথায় আছে কোন জায়গা থেকে কথা বলছে এই লোকেশনটা জানা যায়, এমনিতে এরা জানেন না তা না, যদি আরো স্পেসিফিক জানা যায় তারা সেটাকে হয়তো রিস্কি মনে করবে। ফলে কথাবার্তা বলা তাদের দিক থেকেও একটা সংকটের ব্যাপার। আর তারা যে উড়িয়ে দিচ্ছেন কথাবার্তা হচ্ছে না এটা নাও, সম্ভবত কেউ কেউ তাদের মধ্যে হয়তো কথাবার্তা বলছেন। এবং প্রেসিডেন্ট ট্রাম্প তো বলেছেন অনেকগুলো ব্যাপারে মানে কথা অগ্রসর হয়েছে, এটা একটা। এখন সমস্যা হচ্ছে পারস্পরিক, বিশেষ করে ইরানদের পক্ষ থেকে তারা হয়তো ভরসা করতে পারে এইটা। তবে আপনি যে আগের কথা বললেন উনি 2 দিনের সময় দিয়েছেন, এরপরে 5 দিনের জন্য যুদ্ধবিরতির কথা বললেন, উনি 5 দিনের এক্সট্রা সময় দিয়েছেন এটা বলছেন। যাই হোক, তো এখন এই 5 দিনের এক্সট্রা সময় দেওয়ার আরেকটা কারণ আছে। ইরানকে যখন, ইরান তো ভয়ঙ্কর ভাবে বিধ্বস্ত, অনেক কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু তারপরও ইরান যে কোত্থেকে কিভাবে মিসাইল ইত্যাদি পাঠাতে সক্ষম হচ্ছে এখন ওর কিছু পরিমাণে আগের তুলনায় কম। এবং তার ভিতরে দুটো মানে ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় ওদের নিউক্লিয়ার স্থাপনা সহ 2 জায়গায় আমি দেখলাম। তার ভিতরে গার্ডিয়ান সাইটে বলে 200 লোক আহত হয়েছে। ইসরায়েলের মানে অত্যন্ত নির্ভরযোগ্য সংবাদপত্র দৈনিক হারিজে লিখেছে 169 জন সম্ভবত গতকাল পত্রিকার ছিল আহত হয়েছে। 170-60 জন যদি আহত হয় ইসরায়েলি, এবং কেনই বা হলো তাদের মানে বহু মাল্টিপল সিস্টেম আছে এই সমস্ত মিসাইলকে প্রতিরোধ করার জন্য, ধ্বংস করে ফেলার জন্য, আঘাত হানার আগে। তাতে এতগুলো প্রতিরক্ষা ব্যূহ থাকার পরে বলা চলে ফুল প্রুফ কিভাবে দুটো পর পর কয়েক ঘন্টার ব্যবধানে গিয়ে সেখানে এত ক্ষতি করলো, সেটা নিয়ে ওখানে সমস্যা মানে তারা স্টাডি করে দিচ্ছে। ফলে তারা, ইরান বলেছিল, থ্রেট দিয়েছিল। এখন ইরানে কে যে কোথেকে নিক্ষেপ করছে বলা মুশকিল, কিন্তু তারা থ্রেট দিয়েছিল হরমুজ প্রণালীকে ক্লিয়ার করার জন্য। প্রেসিডেন্ট ট্রাম্প তাদেরকে প্রথম 2 দিনের সময় দিয়েছেন, এখন 5 দিনের সময় দিয়েছেন। ওটা যদি ক্লিয়ার না করে তাদের বাকি যা আছে সেগুলো ডেস্ট্রয় করে দিবে। বিশেষ করে তাদের সমস্ত পাওয়ার সাপ্লাই, ইরানে 200 বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, ইসরায়েলে আছে 50টা। আচ্ছা, যাই হোক, তো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সবগুলো বন্ধ করে দেবে, ধ্বংস করে দেবে, এটা থ্রেট দেওয়া ছিল। হরমুজ প্রণালী যদি ক্লিয়ার না করে। আপনি মোহাম্মদুল্লাহ ভাই একটা কথা, তারা বলেছে, শুনুন, তারা বলেছে আমার এটা যদি করা হয় তাহলে আমরা পার্শ্ববর্তী আরব দেশগুলোর সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দেবো, থ্রেট দিয়েছে। এখন ইসরায়েলে তাদের মিসাইল হামলা দুটো ওখানে সফলভাবে নিক্ষিপ্ত হয়, এটাকে পশ্চিমা শক্তি এরা সিরিয়াসলি নিচ্ছে যে হয়তো এখনো তারা ক্ষতি করতে পারে। সেই কারণে আপনি কি বলছিলেন সেটা বলুন তখন না। আপনি যেটা বলছিলাম, আপনি একটা কথা বলছেন যে ইরানের ভিতরে বেশ ক্ষতি হয়েছে, কিন্তু এটা উল্টো তো হয়। ইরানের মতো, ইরান যে এত ক্ষতিগ্রস্ত, বিশেষ করে প্রথম 1 ঘন্টায় তাদের 48 জন এত বড় মাপের লিডার নিহত হবার পরে যে 4 সপ্তাহ পর্যন্ত ইরান যে যুদ্ধটা করে যাচ্ছে, বিশেষ করে এই যে আমেরিকাকে আলোচনার টেবিলে নিয়ে আসা, প্রেসিডেন্ট ট্রাম্পের আজকের বক্তব্যের একটা বড় অংশ জুড়ে ছিল হচ্ছে আলোচনা, টকিং করার জন্য, আলোচনার টেবিলে আসতে চায়, আলোচনা করতে চায়। এই যে আমেরিকাকে আলোচনার টেবিলে নিয়ে, যে আগে
আমেরিকা যেমন বলেছিল, তারা বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পই বলেছিলেন উনি জিতে গেছেন, উনি কোথায় আক্রমণ করবেন ইরানে খুঁজে পাচ্ছেন না, সেই প্রেসিডেন্ট ট্রাম্প এখন বলছেন যে উনি আলোচনার টেবিলে আসতে চাই। যে ইরান যে আপনি যেভাবে বলছেন ইরানের সব ধ্বংস হয়ে গেছে, তাহলে এরপরও ইরান টিকে আছে কিভাবে, এবং ইরান কিসের শক্তিতে এই 4 সপ্তাহ যুদ্ধ চালিয়ে যাচ্ছে? এবং আমেরিকার মতো দেশকে এখন প্রেসিডেন্ট ট্রাম্পকে এক প্রকার বলায় যে একটু পিছু হটার মতো উনি আলোচনার টেবিলেও আসতে রাজি আছেন। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ইরান সব ধ্বংস হয়ে গেছে বলেনি, ব্যাপকে বিধ্বস্ত হয়েছে, এটা আমি বলছি। এখন আমি বলবো যে ব্যাপক ভয়ঙ্কর সব বিধ্বস্ত হয়েছে, এমন সেটা অকল্পনীয় বিধ্বস্ত হয়েছে। তাদের নেতৃত্বে অনেকে নিহত হয়েছেন, কিন্তু তারপরেও তারা আগে থেকে সম্ভবত পাশ্চাত্যের সাথে, যুক্তরাষ্ট্রের সাথে কথাবার্তা তারা পুরোপুরি নির্ভর কখনো ছিল না, নির্ভরশীল ছিল না বলে আগে থেকেই তারা অনেক ধরনের বিকল্প নেতৃত্ব, যোগাযোগ ইত্যাদি ব্যবস্থা করে রেখেছিল। এর আগে মনে আছে আপনার মানে লেবাননে ওদের হেজবুল্লাহর নেতৃত্বে তাদের প্রত্যেকের হাতে যে সেলফোন ছিল সেগুলোর ভিতরে কিভাবে যেন কি ধ্বংসাত্মক ঢুকিয়ে দিয়েছিল, যাদের থেকে ইম্পোর্ট করেছিল তার ওই যন্ত্রপাতি, সেগুলা বিস্ফোরণ হয়ে তাদের মাধ্যমে। এটা নিশ্চয়ই ইরানরা খেয়াল করেছে বলে তারা অনেক ধরনের নিজেদের রক্ষা করার জন্য ব্যবস্থা করেছে, এবং নিজেদের মধ্যে কিভাবে যোগাযোগ করতে পারে, সমস্ত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত হয়ে গেল, অন্য কি ব্যবস্থায় যোগাযোগ করতে পারে সেই জন্য হয়তো কিছু বিকল্প তারা ব্যবস্থা করে রেখেছে। এবং তাদের স্থাপনাগুলো ওই যে বলা হচ্ছে তারা মাত্র 25টা বা 50টা বড় বড় বিদ্যুৎ কেন্দ্র করতে পারতো, করেছে 200। কারণটা কি, দীর্ঘদিন থেকে তারা হয়তো ধারণা করছে তারা আক্রান্ত হতে পারে বলে ইরানের এমন কোন একটা সিঙ্গেল বিদ্যুৎ কেন্দ্র নাই যেখানে 4%-এর বেশি মোট দেশের প্রয়োজনের বিদ্যুৎ উৎপাদন হয়, মানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। যাই হোক, তো ফলে নেতৃত্ব তেমনি ভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে, যোগাযোগের হয়তো কোনো বিকল্প ব্যবস্থা কিছু করে রেখেছে, চালাচ্ছে তারা। এবং তাদের ক্ষেপণাস্ত্র ইত্যাদি অন্যান্য হয়তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে রেখেছে, এখনো চালাচ্ছে, আর কতদিন চালাতে পারবে সেটা অন্য কথা। এবং তারা যে থ্রেট দিয়েছে সেটাকে এরা গুরুত্বপূর্ণ নিচ্ছে, যে আরব দেশগুলোতে তারা অলরেডি কিছু ক্ষতি করেছে, তারা ব্যাপক ধ্বংসলীলা চালানোর জন্য এখনো আক্রমণ করেছে বলে মনে হয় না। এখন তাদের কতটা ব্যাপক ধ্বংস করার ক্ষমতা আছে আমি জানি না, কিন্তু তাদের থ্রেটকে এরা গুরুত্ব দিচ্ছে এই কারণে যে তারা অলরেডি তো শো করেছে তারা অনেক ক্ষতি করে ফেলতে পারে, এই জন্য গুরুত্ব দিচ্ছে। আর তারা ট্রাস্ট করতে পারছে কিনা আমি জানি না, কিন্তু আলোচনা হচ্ছে এবং হয়তো সম্ভবত একটা মানে অস্থায়ী যুদ্ধবিরতির দিকে যেতেও পারে। আচ্ছা, সেটা এটা আরেকটা কথা। আরেকটা হচ্ছে যারা আরো একটা ইরানে যোগ্য জনগণের বিরুদ্ধে, মোল্লাতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ হবে, প্রতিবাদ হবে, উত্থান হবে বলে আশা করা হয়েছিল, কিন্তু এখন কথা হচ্ছে যদি সমস্ত এইভাবে ধ্বংস চলে, সমস্ত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়, দেশের লোকজনের যে ভোগান্তি হবে, খাদ্যাভাব, অনাহার, অন্ধকারে থাকা, এগুলার কারণে তখন যারা মানে মোল্লাদের বিরোধী ছিল তারাও ক্ষুব্ধ হতে পারে, এবং পশ্চিমের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে তাদেরও ঘৃণা আরো প্রকট হবে বলে সেটা আপনি ঠিকই বলছেন, এটা একটা সম্ভাবনার জায়গা। আপনি একটু থাকেন, আমরা আমাদের খালেকুজ্জামান ভাইও কিছু আছে, উনিও নিশ্চয়ই খালেকুজ্জামান আপনি শুনলেন মোহাম্মদুল্লাহ ভাই কিছু বিষয় তুলে ধরেছেন, সেই সঙ্গে একটা কথা যেটি প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে 15টি বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে, আবার ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সরাসরি এটা ডিনাই করেছে, তারা এই ধরনের কোনো শর্ত বা এই ধরনের কোনো আলোচনা হয়নি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে, এটা একটা দিক। কিন্তু পাশাপাশি ইরান কিন্তু আরেকটা নেগোসিয়েশনের দিক রেখেছে, আপনারা জানেন এরই মধ্যে আমরা গণমাধ্যমে খবর যে পাকিস্তান এবং তুরস্ককে এখানে যুক্ত করার চেষ্টা চলছে নেগোসিয়েশনের জন্য। সেই সঙ্গে ইরানের যে তেহরান ভিত্তিক যে গণমাধ্যমগুলো রয়েছে, তেহরানা ইনসাফ, সেখানে বলা হচ্ছে ইরান 3টি বিষয় শর্ত চায়, সেটি হচ্ছে স্থায়ী যুদ্ধ বিরতি, কখনো আক্রমণ হবে না, সেই জন্য কয়েকটি দেশকে গ্যারান্টার হিসেবে থাকতে হবে, এবং যেই পরিমাণ ক্ষতি হয়েছে ইরানের সেই ক্ষতিপূরণ দিতে হবে, সেটি যদি মানে তাহলে হয়তো ইরান আলোচনার টেবিলে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে মোহাম্মদুল্লাহ ভাই যেটি বলছেন যে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আক্রমণ করেছে, থ্রেট দিয়েছে, ইসরায়েলি আক্রমণ বা অন্য কিছু, কিন্তু আমার মনে হয় যে এগুলোর চেয়ে বড় যে জিনিসটি ইরানের এখন আসলে যুদ্ধের মূল চালিকা শক্তি বা অস্ত্র বলা হয়, সেটি হচ্ছে হরমুজ। আপনি জানেন যে হরমুজের নিয়ন্ত্রণ স্টিল নাও ইরানের হাতে আছে, এখনো পর্যন্ত আমেরিকা বা তার মিত্রদের হাতে আসেনি, সেটি একটি বড় শক্তি ইরানের। তো এতগুলো জিনিসকে সামনে রেখে প্রেসিডেন্ট ট্রাম্পের যে দাবি যে যুদ্ধবিরতি বা আলোচনার টেবিল,
আপনি কি মনে করেন এটি ফলপ্রসূ হবে, বা মাহমুদুল্লাহ ভাই যেটি বলছেন যে একটি সাময়িক যুদ্ধবিরতির দিকে যেতেও পারে? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আম, যুদ্ধটার বিরতি হোক এটা আমরা সবাই চাই, কারণ যুদ্ধটার প্রচুর ক্ষতি হচ্ছে সারা দুনিয়াতে। বিশেষ করে আহ, তেল গ্যাসের দাম বাড়ার ফলে সারা পৃথিবীতে একটা অস্থিরতা তৈরি হয়েছে, বাইরের দুনিয়াতে তো বটেই, এমনকি ইউএস এর মধ্যেও। ইউএসএ তে তো আপনারা জানেন যে গত 28 দিনে, মানে 28 না তো 22-23 দিনে কি পরিমাণ তেল গ্যাসের দাম বেড়েছে, এবং তেল গ্যাসের দামের সাথে রিলেটেড হচ্ছে সমস্ত ভোগ্যপণ্যের দাম। কারণ হচ্ছে এর যে পরিবহন, এর যে বাজারজাত সবকিছুই আসলে অয়েলের সাথে জড়িত। আমেরিকার যে আপনার এনার্জি সেক্রেটারি, এটা এনার্জি সেক্রেটারি নাম হচ্ছে আপনার রাইট, মানে মিস্টার রাইট আর কি। তার ফার্স্ট নেমটা আমার এই মুহূর্তে ক্রিস রাইট। হ্যাঁ, ক্রিস রাইট উনি নিজে বলেছেন যে তেলের যে দাম সেটা আমাদের সমস্ত ইকোনমিকে ইম্প্যাক্ট করছে, এবং এটা যে করছে এটা আমরা দেখতেই পাচ্ছি। এখন আপনার কথায় ফেরত যাই, কথাটা হলো এখানে দুটো পার্সপেক্টিভ আমরা পাচ্ছি। আমেরিকা বলছে যে ইরানের সাথে আমাদের স্ট্রং টক হচ্ছে এবং আমরা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ এসেছি, মোস্ট লাইকলি এগুলি আমরা মানে যুদ্ধটা সাময়িকভাবে বিরতির দিকে নিয়ে যেতে পারবো। 15টা ইস্যুতে আমরা একমত হয়েছি, কিন্তু সমস্যাটা হচ্ছে ওই জায়গাটাতেই। কোন 15টা ইস্যুতে একমত হয়েছে সেটার মিনিমাম কোনো ধারণা আমরা পাই নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইরান যদি ডোনাল্ড ট্রাম্পের মতো সমানভাবে আগ্রহী হতো যুদ্ধটা থামানোর ব্যাপারে, তাহলে ওরা কিন্তু 1 ঘন্টা পরেই এমন ডিসাইসিভলি বলে দিত না যে এই জাতীয় কোনো আলোচনা হয়েছে বলে আমাদের জানা নেই, এবং এই জাতীয় আলোচনা আসলে হয় নাই। ওরাও যদি আগ্রহী থাকতো তাহলে কথাটা ওরা কখনোই বলতো না ইরান, কারণ ওরাও তো চায় যুদ্ধটা থামুক। তাতে আমার যেটা ধারণা, ডোনাল্ড ট্রাম্প এই জিনিসটা ঘোষণা করেছে অনেকটা স্বপ্রণোদিত হয়ে। কেন ঘোষণা করলো? এর 3টা কারণ থাকতে পারে। ডোনাল্ড ট্রাম্প কেন বলছে যে আমরা স্ট্রং টক হচ্ছে, আমরা 15টা বিষয়ে একমত হয়েছি, যুদ্ধ থামার অনেক সম্ভাবনা আছে। প্রথমত হচ্ছে যে এটা বিসাইড দ্য পয়েন্ট, ডোনাল্ড ট্রাম্পের ল্যাঙ্গুয়েজ গুলি তো সঠিক না। স্ট্রং টক হয় না, প্রোডাক্টিভ টক হতে পারে। স্ট্রং টক হলে তো আপনার নেগোসিয়েশন হয় না। তো এখন আমার ধারণা 3টা কারণে ডোনাল্ড ট্রাম্প এই কথাটা চাউর করেছে বাজারে। একটা হচ্ছে কিছুটা সময় ব্যয় করার জন্য, যে মোহাম্মদুল্লাহ ভাই যে একটু আগে যেটা বললো যে আমাদের সমগ্র অর্থনীতি সহ স্টক মার্কেট যেভাবে অস্থির হয়ে পড়েছে আমেরিকাতে, দুনিয়াতে তো হচ্ছে, দুনিয়ার কথা বাদ দিতেন। তাতে করে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে এক ধরনের একটা নেগেটিভ তৈরি করুক, আমরা কিন্তু যুদ্ধ বন্ধের মোটামুটি কাছে চলে এসেছি, সুতরাং মার্কেটে যাচ্ছে স্টেবল হয়। এটা হচ্ছে একটা কারণ। তাতে করে সামান্য একটু ফল পাওয়া গেছে। সামান্য বলতে এটাই যে তেলের দাম 4-5% কমেছে আজকের জন্য, এবং স্টক মার্কেটও একটু চাঙ্গা হয়েছিল। আপনারা যারা ফলো করেন, সন্ধ্যায় বন্ধ হওয়ার আগে আবার স্টক মার্কেট আগের জায়গায় চলে গেছে, কারণ মানুষ আন্দাজ করে ফেলছে যে এটা ফলপ্রসূ কোনো আলোচনা না, আমি যেসব কারণে বললাম, তাই না? কারণ ইরানও তো সমানভাবে আগ্রহ দেখাচ্ছে না, স্বীকার করছে না। একটা হলো 1 নম্বর কারণ, সময় ব্যয় করা। আর 2 নম্বর কারণ হচ্ছে আমার কাছে মনে হয় ডোনাল্ড ট্রাম্প কেম টু দ্য রিয়েলাইজেশন, সে অনুধাবন করতে সক্ষম হয়েছে যে এই যুদ্ধটা আমেরিকার পক্ষে ডিসাইসিভলি যেতে আসা সম্ভব না। সুতরাং কোনো না কোনো ভাবে এক ধরনের আমরা জয়ী হয়ে গিয়েছি এটা ঘোষণা করে দেওয়া। আর যুদ্ধটাতে যদি ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকার পুরোপুরি হেরেও যায়, তাতেও ডোনাল্ড ট্রাম্প আসলে ঘোষণা করবে আমরা এই যুদ্ধে জয়ী হয়েছি। সে তো অলরেডি 2-1 বার বলেছে। এখানে টার্গেট আর নেই কাউকে আক্রমণ করার, লিডারশিপ সব চলে গেছে, সুতরাং তার মতো করে সে বিজয় ঘোষণা করবে। এটা একটা পথ করছে, এটা 2 নম্বর কারণ। আর 3 নম্বর কারণ আমার ধারণা, সে নিজেও খুব সিরিয়াস। সে বুঝতে পারছে যে এই যুদ্ধটাতে হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে তাহলে পৃথিবীর যে কোন দিকে গিয়ে গড়াবে এটা বলা মুশকিল। তো হয় সে টাইম ব্যয় করছে, অথবা সে সিরিয়াস, অথবা সে অলরেডি বুঝতে পারছে না আমরা হেরে যাচ্ছি, সুতরাং এক ধরনের এক্সিট র্যাম্প খুঁজে বেড়াচ্ছে সে। আপনি যেটা বললেন তাতে কি এই আলোচনাটা ফলপ্রসূ হবে? আমার ধারণা খুব বেশি ফলপ্রসূ হবে না, কারণ হচ্ছে আলোচনাটা শুরুই হয় না। এখানে স্পিকার যে হচ্ছে একজনের যে নাম হচ্ছে বাগের গালিবাফ, তিনি তেমন কোনো বড় লেভেলের নেতা না ইরানে। হ্যাঁ, আর আপনি একটু আগে বলছিলেন যে কোন নেতা কোন জায়গায় আছে এটি জানা যায় না।
যে আয়াতুল্লাহ এই যে মোস্তফা খামেনি, তিনি তো বর্তমানে আসলে মস্কোতে আছেন। তিনি মস্কোতে আসলে চিকিৎসাধীন রয়েছে এবং অনেকটা চিকিৎসাধীন, কারণ তিনি আহত হয়েছিলেন প্রথম দিনের আক্রমণে। এই কারণে সে চিকিৎসাধীন রয়েছে। মাসুদ পেজেশকিয়ান, সে এক ধরনের গা ঢাকা দিয়ে রয়েছে, কারণ সেও নেক্সট টার্গেট, তাই না? থার্ড হচ্ছে আপনার যে আরাকচিকে আমার ধারণা তারা হত্যা করবে না, এটা আমার ধারণা, কারণ তিনি তো ডিপ্লোম্যাট, তিনি সামরিক কেউ না। তো এই আলোচনাটা যদি ফলপ্রসূ করতে হয়, তাহলে আপনার বাগের গালিবাবকে বাদ দিয়ে আরাকচিকে ইনভলভ করানো দরকার। হ্যাঁ, কারণ উনি হচ্ছে মূল মেইন ডিপ্লোম্যাট ইরানের। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আলোচনাটা মোটেও ফলপ্রসূ কিছু হচ্ছে না। এবং ইরান যে 3টা শর্ত দিল, এই 3টা শর্ত থেকে আপনাদের মনে হয় যে ইরান কোনো ব্যাকফুটে আছে, যে তারা হেরে যাচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? মোটেও মনে হয় না। তারা কি শর্ত দিল? একটা হচ্ছে হরমুজ প্রণালী, মানে যদি আমাদেরকে বেশি আক্রমণ করা হয়, হরমুজ প্রণালী চিরস্থায়ীভাবে আমরা বন্ধ করে দিব। এবং হরমুজ প্রণালীতে একটা ট্যাক্সও তারা ইম্পোজ করতে যাচ্ছে, প্রতি ব্যারেল $1 করে। আর 2 নম্বর হচ্ছে ক্ষতিপূরণ তারা চাচ্ছে। তারা যদি সারেন্ডারিং মনোভাবে থাকতো, তাহলে ক্ষতিপূরণ চাইতো না, এবং তারা গ্যারান্টি হয়েছে চাইতো না যে আমাদেরকে যুদ্ধবিরতি এনাফ না, আমাদেরকে ইন্টারন্যাশনাল গ্যারান্টি থাকতে হবে, আমাদের উপর ফার্দার আক্রমণ হবে না। তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে না আলোচনা ফলপ্রসূ হবে। আরেকটা কারণে ফলপ্রসূ হবে না মনে হচ্ছে না এই জন্য আমার, যে ইসরায়েলটা তো একটা পার্টি, এখানে তো ত্রিমুখী পার্টি, ইউএস, ইসরায়েল এবং ইরান। ইরান তো বলে দিচ্ছে তার আলোচনায় নেই, ইসরায়েলও বলে দিয়েছে যে আলোচনা হোক না হোক আমরা কিন্তু আমাদের আক্রমণ চালিয়ে যাব, এবং তার আক্রমণ চালিয়ে যাচ্ছে। তারা আজকে গতকাল নাতানজ যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি, যেটা গত বছর জুনে আক্রমণ করেছিল, এটাকে আবার আক্রমণ করেছে। এর প্রতিশোধ হিসেবে ইরান কিন্তু প্রত্যেকটা আক্রমণ করে টিট ফর ট্যাট। প্রথমে যখন সামরিক স্থাপনাগুলিতে ইরান আক্রমণ করে, তখন তারা আমেরিকান বেসগুলিতে আক্রমণ করেছে। ইরানে যখন গ্যাস ফিল্ড আক্রমণ হয়েছে, তখন ইরান আক্রমণ করেছে সৌদি আরবের এবং বাহরাইন, ইউএই এর গ্যাস ফিল্ডে। এবং এখন পর্যন্ত এই আলোচনার খালেকুজ্জামান ভাই, আপনার সুবিধার্থে বলছি, আলোচনা চলার মাঝখানে মানে উইকেন্ডে পুরোটা জুড়ে প্রায় 76টি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ করেছে রয়টার্সের পক্ষ থেকে, যেটি বলা হচ্ছে ইরানের পক্ষ থেকে বিভিন্ন জায়গায়। এবং আপনার কাছে আমি এই প্রশ্নটা নিয়ে আসতামই, আসলে প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার কথা বললো, নেতানিয়াহু কিন্তু বলছেন ভিন্ন কথা। ইসরায়েল আসলে সেটাতে রাজি হবে কিনা বা সেটাও একটা বিষয় এটা। আর দ্বিতীয় হচ্ছে আপনি যেটা বললেন যে ইরানের গ্যারান্টারের কথা, আন্তর্জাতিক গ্যারান্টার। এখন আন্তর্জাতিক গ্যারান্টার আসলে কারা হবে ইরানের? আমরা এরই মধ্যে গণমাধ্যমে দেখলাম পাকিস্তান এবং তুরস্ক নেগোসিয়েশনে ভূমিকা আসার চেষ্টা করছে, আবার রাশিয়াও ধরি মাছ নাছুই পানির মতন অবস্থা, চীনও সেভাবে ইনভলভ হচ্ছে না, আর সৌদি আরবের কথা তো আপনি জানেনই, তো সেটা একটা বিষয়। আর আরেকটা কথা বললেন যে আমরা এর আগে দেখলাম জেরার্ড কুশনার এবং উইটকফ, যাদের যে দুইজনকে প্রেসিডেন্ট ট্রাম্প সব জায়গায় পাঠায় উপদেষ্টা ওনার আলোচনা করার জন্য, তেমন আসলে এর আগে আমরা ইউক্রেন রাশিয়া ওয়ারেও দেখলাম যে ওনারা আসলে তেমন সফল হতে পারেননি। এটাতে পারে কিনা সেটি একটা দেখার বিষয়। সেই ব্যাপারটা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করবো। আপনাদের সঙ্গে আমরা আসলে একটা বিরতি নিতে হচ্ছে, আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আমরা এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, কিছুক্ষণ পরেই ফিরে আসছি। দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। বিরতির আগে আমরা যেমনটা আলোচনা করছিলাম যে যুদ্ধবিরতিটা এখন যে পর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন সেটি আদৌ ফলপ্রসূ হবে কিনা, কারণ এখানে তো শুধুমাত্র আমেরিকা একটা পক্ষ না, সেখানে আরেকটা পক্ষ জড়িত আছে, ইসরায়েল, যেটি আমাদের খালেকুজ্জামান ভাই উত্থাপনও করেছেন। আপনার কাছে বিরতির আগে যেমনটা জানতে চেয়েছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে যে 2জন নেগোসিয়েটর গাওয়া হয়েছে, অথবা এখানে পাকিস্তান এবং তুরস্কের একটা ভূমিকার কথা আলোচনা হচ্ছে, কিন্তু সবকিছু ছাপিয়ে যিনি আসলে এই যুদ্ধের কলকাঠি নাড়ছেন বা যাকে বলা হচ্ছে যে উনি পেছন থেকে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, সেই প্রেসিডেন্ট নেতানিয়াহু, উনি কিন্তু বলছেন যে যুদ্ধবিরতি এটি আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য, কিন্তু আইডিএফস এর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তারা আক্রমণ চালিয়ে যাবে। এবং আরেকটি গণমাধ্যমে খবর যে আমেরিকান ইউএস অফিসিয়ালের পক্ষ থেকে বলা হচ্ছে হরমুজ প্রণালীতে প্রায় 12টিরও বেশি শক্তিশালী মাইনের খোঁজ পাওয়া গিয়েছে, যেটি কোনো একটি যদি বিস্ফোরণ হয় তাহলে প্রায় লম্বা সময়ের জন্য হরমুজ বন্ধ হয়ে যেতে পারে। সবকিছু মিলিয়ে আপনি যেটা বলছেন আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আপনি দেখছেন না, কিন্তু বিশ্ব তেল বাজার, বিশ্ব জ্বালানি, বিশ্ব অর্থনীতি সবকিছুর স্বার্থে তো আসলে একটা আলোচনা হওয়া উচিত।
আপনার কাছে সেটা কি মনে হয়? তো ইরানের আসলে আপনি যে কথাগুলো বলেছেন যে কয়েকটি শর্ত, সেগুলো থাকবেই, পাশাপাশি আপনার কি মনে হয় ইরান ছাড় দেওয়ার অবস্থায় রয়েছে এখন? জি দেখুন, ইরান ছাড় দেওয়ার অবস্থাতে তো ইরান অবশ্যই আছে, কারণ ইরানকে তো এই যুদ্ধটা থামাতে হবে। এই দেশটা তো ধ্বংসের প্রায় শেষ প্রান্তে গিয়ে পৌঁছেছে। ওরা এক ধরনের দেশপ্রেম থেকে, এটা তো তাদের এক ধরনের প্রাইডও, তাই না? এটা ন্যাশনাল, একটা নেশন হিসাবে, নেশন যখন আক্রান্ত হয়, তাদের শক্তি থাকুক না থাকুক, ৭১-এর কথা যে চিন্তা করেন, পাকিস্তানের মতো আর্মির বিরুদ্ধে তো বিনা অস্ত্রেও আমরা যুদ্ধ করেছিলাম, কারণ এটা একটা প্রাইডের ব্যাপার। ইরানের জন্য এটা একটা প্রাইডের ব্যাপার, কিন্তু আমেরিকার জন্য তো এটা কোনো গর্ব নাই জিনিসটা দিয়ে ইরানকে ধ্বংস করা। আমেরিকার জন্য কোনো প্রাইড নেই। এর মানে ইরান যুদ্ধটা চালিয়ে যাবে, তারা এক ধরনের সম্মান সূচক মানে বিরতি চাইবে আর কি, এটা আমার ধারণা। আর আমি যেটা বলছিলাম, ইরানের ল্যাঙ্গুয়েজ গুলি আপনি দেখেন, ইরান বলছে যে আমরা এই যুদ্ধে পূর্ণাঙ্গ এবং অনুশোচনামূলক শাস্তি তাদেরকে দিব, অর্থাৎ বিরোধী দলকে আর কি, ইসরায়েলকে এবং আমেরিকাকে ওরা পূর্ণাঙ্গ এবং অনুশোচনামূলক শাস্তি ওরা দিতে বদ্ধপরিকর। এবং হচ্ছে তাতে এই ল্যাঙ্গুয়েজ থেকে যেটা মনে হয় ওরা এখনই প্রস্তুত না। তবে আপনি যেটা বললেন, যুদ্ধ তার অনির্দিষ্টকাল চলতে পারে না। তবে পাকিস্তান এবং তুরস্ক কিংবা ইজিপ্ট, তাদের মাধ্যমে যুদ্ধবিরতিটা সম্ভব হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। আমার মনে হয় এর থেকে পাওয়ারফুল কোনো মিডিয়েটর লাগবে এখানে, অর্থাৎ রাশিয়া কিংবা চায়নাকে স্টেপ ইন করতে হবে। তা না হলে এদের কথা ইরান রাখবে না, অথবা ইরানের কথাও আসলে যুক্তরাষ্ট্র বা নেতানিয়াহু রাখবে না। তাহলে রাশিয়া কিন্তু একটা যুদ্ধ প্রস্তাব, বিরতি প্রস্তাব দিয়েছিল ট্রাম্পকে, এটার ট্যাক্সটা কি আমরা জানি না, তাই না? কিন্তু এটা ডোনাল্ড ট্রাম্প তেমন গুরুত্ব দেয় নাই। আর আপনি যেটা বলছিলেন যে ইরানকে সিকিউরিটি কে দিবে, এগেইন ইরানকে সিকিউরিটি আসলে ইরানকে আলাদা করে সিকিউরিটি কেউ দিতে পারবে না। তো ইরান যেটা চায় সেটা যে ইউএন সিকিউরিটি কাউন্সিল, নিরাপত্তা পরিষদে একটা রেজলিউশন নেওয়া হবে, যেটাতে আমেরিকাও ভোট দিবে, অর্থাৎ 5টা যে ভিটো পাওয়ার শক্তি, তারা ভোট দিয়ে এক ধরনের একটা এগ্রিমেন্টের মতো আসবে, যেটা হচ্ছে যে জেসি পোয়া নামে যে একটা ছিল, একটা এগ্রিমেন্ট ছিল ইরানের সাথে 2015-তে বারাক ওবামা করেছিল। এই জাতীয় আরেকটা নতুন করে একটা চুক্তি হবে, যেটা আমেরিকারও সম্মতি থাকবে, বাকি 4টা সুপার পাওয়ারের সম্মতি থাকবে। এটাই হবে অন্তত পক্ষে কাগজে কলমে এক ধরনের গ্যারান্টি আর কি। তবে এর বাইরে গিয়ে নেতানিয়াহু এই যুদ্ধটা কোনোভাবে থামাতে চাইবে না, কারণ তার স্বপ্নই ছিল 47 বছর যাবত একটা কোনোভাবে ইউএসএ গ্রিন সিগন্যাল দিবে আর তারা হাম দিয়ে পড়বে ইরানের উপর। এই সুযোগটা তারা পেয়েছে। এখন আমেরিকা যুদ্ধ বন্ধ করে দিল, ইসরায়েল কিন্তু যুদ্ধ চালিয়ে যেতেই থাকবে আনটিল এন্ড আনলেস ইউএস তাদেরকে ডিসাইসিভলি ইসরায়েলকে বলে দেয় এনাফ ইজ এনাফ, তোমাদের এটা বন্ধ করতে হবে, আমরা এটা আর চাচ্ছি না। তাছাড়া কিন্তু হালকাভাবে বললে নেতানিয়াহু বা ইসরায়েল এই যুদ্ধ থামাবে না, কারণ তাদের লক্ষ্য হচ্ছে ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। মিশিয়ে দিয়েই থামবে না, এখানে একটু লাঙ্গল দিয়ে হাল চাষ করে দেওয়া, যাতে যে ফসল এখানে আছে, এটা সিম্বলিক লাইন বলছি, শুধু ঘরবাড়ি মিশিয়ে দিলে হবে না, এখানে আপনি উলট পালট করে দিতে হবে মাটিটাকে, যাতে ইমিডিয়েটলি তারা আর কিছু না করতে পারে। না, সেটি খালিকুজ্জামান ভাই আপনি যেটি বলছেন সেটি একটা দিক, আমরা সেটা দেখলাম, কিন্তু এর বিপরীত দিকও রয়েছে। বিপরীত দিক যেমন আপনি যে বলছেন ইরানকে মাটিতে মিশিয়ে দেয়া বা ইরানের এখন যে অবস্থা রয়েছে, কিন্তু তারপরও তো ইরান 4 সপ্তাহ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আপনি থাকেন, আমি একটু মোহাম্মদুল্লাহ ভাইয়ের সাথে যেতে চাই। মোহাম্মদুল্লাহ ভাই, প্রেসিডেন্ট ট্রাম্প 5 দিনের যুদ্ধবিরতির কথা বলছেন, খালিকুজ্জামান ভাই বলছেন, আপনিও বলেছেন একটু আগে যে ইরান বিধ্বস্ত, সবাই মানে দেখছি বা আমরা গণমাধ্যমেও ছবি দেখছি ইরানের অবস্থা। কিন্তু এরপরে প্রেসিডেন্ট ট্রাম্প যদি যুদ্ধবিরতিতে যেতে চান, যদি উনি আলোচনার টেবিলে যেতে চান, তাহলে উনি কেন সিনেটে $200 বিলিয়ন সহায়তার জন্য আবার অনুরোধ করেছেন? আপনারা জানি হেক্স সেক্রেটারি অফ ওয়ার, উনি কিন্তু $200 বিলিয়ন চেয়েছে সিনেটের কাছে যে ইরান যুদ্ধের জন্য। যদি যুদ্ধ থেমেই যায় বা যুদ্ধ যদি নাই হয়, আলোচনা যদি ঠিকই হয়, তাহলে এই $200 বিলিয়ন সিনেটের কাছে চাওয়ার মানে কি? আপনার কাছে কি মনে হয় এটা? তো কয়েকদিন আগে চেয়েছে, যুদ্ধ তো চলছে, যুদ্ধের জন্য তো প্রতিদিন খরচা হচ্ছে, যুদ্ধের জন্য তাদের অস্ত্রশস্ত্র যেগুলো ব্যয় হয়ে যাচ্ছে, যেগুলো মানে তারা ইউজ করছে, সেগুলো তো মানে স্টক থেকে চলে যাচ্ছে, সেগুলো তো রিপ্লেস করতে হবে, নতুন অস্ত্র বানাতে হবে, ফলে এটা লাগবে। এই এবং আরেকটা ওরা যুক্তরাষ্ট্রের একটা ট্যাকটিক্যাল 82nd এয়ারবোর্ন ডিভিশন আছে,
সেখানে মানে ওখানে খার্গ আইল্যান্ড দখল করা অথবা ওইখানে স্থলবাহিনী নামানোর জন্য পরিকল্পনা হিসাবে এয়ারবোন ব্রিগেডকে রেডি করা হচ্ছে। 48 ঘন্টার নোটিশে তারা সেখানে ল্যান্ড করতে পারে, হয়তো কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে, আরো একটা মেরিন মানে ফোর্স রেডি করা হচ্ছে এগুলো। এখন ওভারঅল এমন না যে যুদ্ধবিরতির আলোচনা হচ্ছে এবং যুক্তরাষ্ট্র মানে হাত পা গুটিয়ে বসে থাকবে, কোনো পক্ষ এটাকে করতে চাবে। আমার মনে হয় যুদ্ধের যে লক্ষ্য সেইটা মোটামুটি অর্জনের জন্য এই যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত বা চাপ, এটার চেয়ে বড় কথা পাশ্চাত্য পশ্চিম ইউরোপের দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যুক্তরাষ্ট্রের মিত্ররা, সেটা একটা দিক আছে। পৃথিবীর অন্যান্য দেশের অর্থনীতি নিয়ে যুক্তরাষ্ট্র হয়তো অত সিরিয়াসলি ইমিডিয়েটলি মাথায় নাও কামাতে পারে, কিন্তু ওভারঅল এগুলা কামাতে হলেও একটা দিক আছে। অন্যদিক হচ্ছে যুক্তরাষ্ট্র তো নিশ্চয়ই যারা যখন হিসাব করেছে ইসরায়েলকে সম্মতি দিয়েছে, একসাথে 1 মাস বা তারও বেশি সময় ধরে আলোচনা করেছে বলে ইসরায়েলি সূত্র যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে বলেছিল। তো ফলে তারা নিশ্চয়ই একটার পর একটা কি কি সিনারি হতে পারে এটা ঠিক করেছেন, এবং নিশ্চয়ই যুদ্ধের একটা লক্ষ্যমাত্রা আছে যে ওখানে জনগণ বিদ্রোহ বা অভ্যুত্থান করে ফেলবেই নাও করতে পারে, তখন তারা কি করবে, কাকে বসাবে, এই ধরনের কোনো একটা নিশ্চয়ই আছে। এবং মানে একটা খবর হয়েছিল বেশ কিছু পত্রিকা, ওয়েস্টার্ন ইউরোপের পত্রিকায়, যে ইরানকে কয়েকটা ভাগে ভাগ করে দেওয়া, রাষ্ট্রটাকে এক রাষ্ট্র না রেখে। এইটা একটা হতে পারে। তাদের কেবল সমস্ত সামাজিক স্থাপনা শেষ করে দেওয়া তা না, এমনিতে তো ওদের ইনফ্রাস্ট্রাকচার অনেকাংশেই এখন বিধ্বস্ত। তারপর এগুলো মাহমুদুল্লাহ ভাই, আপনি বললেন যুদ্ধের লক্ষ্যমাত্রার ব্যাপারটি, লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে বললেন বা লক্ষ্য অর্জনের কাছাকাছি। যদি লক্ষ্য অর্জন, এবং আপনি এটাও বললেন যে তারা হয়তো যুদ্ধ আক্রমণ বলেনি, কিন্তু তারা সেদিকে এগোবে না, সেদিকে এগোবে এরকম একটা কথা। কিন্তু আপনি আবার এটাও বলেছেন যে তারা সিনারিও গুলা মানে এক ধরনের ভিজুয়ালাইজেশন করে এই আক্রমণ করেছে। যদি সিনারি গুলো ভিজুয়ালাইজেশন করে আক্রমণ করে থাকে, তাহলে আজকে হরমুজের এই অবস্থা, তারা আমেরিকাকে আক্রমণের আগে সেটা জানতো না যে ইরান হরমুজ নিয়েই পুরো গেম চেঞ্জ করে দিতে পারে? নিশ্চয়ই তারা সেটা হিসাবে রেখেছিল এটা, এবং এমনকি ইরান পার্শ্ববর্তী দেশে কিছু কিছু আক্রমণ করার চেষ্টা করবে, তারা হয়তো সেটা ভিজুয়ালাইজ করেনি সম্ভবত। সেটা হচ্ছে কয়েক সপ্তাহ পর্যন্ত ইরান এই ধরনের তাদের ক্ষেপণাস্ত্র, তাদের নেতৃত্বকে যখন অ্যাটাক করা হবে এবং তারা খুব বিপন্ন বোধ করবে অন্যরা, তখন তারা এই যে একটার পর একটা নতুন নেতৃত্ব এটা চালিয়ে যাচ্ছে, এটা হয়তো তারা হিসাব করেনি হয়তো। দ্বিতীয় হচ্ছে যে তাদের ডিফেন্স ক্যাপাবিলিটি বা আক্রমণ অফেন্সিভ ক্যাপাবিলিটি এতদিন পর্যন্ত বহাল থাকবে, এইটি হয়তো হিসাব করবে। কিন্তু তাদের টার্গেট যেটা, সেটা তারা ঠিক করেছেন কি করতে পারে। এই গতকাল ইসরায়েলের একজন মন্ত্রী বলেছেন এটা ধর্মযুদ্ধ, তারপরে আরেকজন বলেছেন পশ্চিম তীরে প্যালেস্টাইনদের আক্রমণ করার ব্যাপারে এক্সাক্ট ওয়ার্ড হচ্ছে এ গুড আরব ইজ এ ডেড আরব। ওটা বুঝছেন? তাহলে এই ধরনের হচ্ছে মানে পরিস্থিতিগুলো সব হিসাব করে নিশ্চয়ই তারা অবশ্যই হচ্ছে। তো ওভারঅল মধ্যপ্রাচ্যে তাদের একটা ডেফিনিট হিসাব আছে, এবং আমার ধারণা লরেন্স অফ আরাবিয়াকে ব্রিটেন নিযুক্ত করেছিল, ও মধ্যখানে লেনিন এসে এই একটা যুদ্ধ থামিয়ে দিয়েছিল। 17 সালে বলশেভিক রিভলিউশনের কারণে কয়েক দশক পিছিয়ে গিয়েছিল। এখন মোটামুটি ওয়েস্টের একটা মানে নিশ্চয়ই হিসাব নিকাশ হচ্ছে। মধ্যপ্রাচ্যে ভূগোল চেঞ্জ হয়ে যায় বলে আমার ধারণা, চেঞ্জ করার চেষ্টা নয়, কেবল আমার চেঞ্জ এই যুদ্ধের পরে দেখা যাক কতদূর। আচ্ছা, আপনি মধ্যপ্রাচ্যের ব্যাপারটি তুলেছেন, আপনি থাকেন, আমাদের সময়ও শেষ হয়ে যাচ্ছে। আমি একটু খালিকুজ্জামান ভাই, আপনি মাহমুদুল্লাহ ভাই যে ব্যাপারটি তুলছে, মধ্যপ্রাচ্যের ভৌগোলিক চেঞ্জ হয়ে যাবে, তার মানে এই যুদ্ধে আমেরিকা বা ইরানের হারানোর বা ক্ষতির যেমনটি লক্ষ্য আছে বা কি হয় সেটি পরে আলোচনা, কিন্তু মধ্যপ্রাচ্যের যে অর্থনীতি বিশেষ করে যে তালমাটাল অবস্থা সেটা তো লক্ষণীয়। আপনি কি মনে করেন যে এই কারণে তো মধ্যপ্রাচ্যের এগিয়ে আসা উচিত, বিশেষ করে আরব আমিরাত বলেন, কাতার বলেন, সৌদি আরব বলেন, যদিও আমরা জানি সৌদি আরব পেছন থেকে সবকিছু করে, তো এই জায়গায় মধ্যপ্রাচ্য এত নিশ্চুপ কেন? বিশেষ করে মধ্যপ্রাচ্যের লিডারদের তেমন বক্তব্য তো আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি না, সেটি নীরব ভূমিকা থাকার কারণ কি?
জি জি, মধ্যপ্রাচ্য অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে, আরো চেঞ্জ হবে। চেঞ্জ হয়েছে এসেন্সে যে দেশগুলি হয়তো অ্যাবলিশ হয়ে যাবে না, যেখানে দেশের বাউন্ডারি গুলি চলে যাবে না, এইভাবে যদি চিন্তা করি আমি, তবে তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে ভবিষ্যৎ, তাদের যে নিরাপত্তা, এগুলির ব্যাপারে তারা নতুন ক্যালকুলেশন করতে শুরু করবে। যেমন হচ্ছে আপনি যেটা বললেন যে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইউএই, ওমান, তারা কেন অতটা সোচ্চার হচ্ছেন আমার দৃষ্টিতে দুইটা কারণে। এক নম্বর হচ্ছে এখানে যারা শাসকরা রয়েছে তারা তো আসলে যথেষ্ট ইউএস এর উপর নির্ভরশীল তাদের নিজস্ব গদি টিকিয়ে রাখার জন্য, এবং এই জন্যই তাদের ওইসব দেশগুলিতে এতগুলো আমাদের মানে ইউএস এর বেজ রয়েছে, সামরিক উপস্থিতি রয়েছে। অর্থাৎ তাদের নিজস্ব কিন্তু সেরকম কানেকশন জনগণের সাথে নেই। তারা যদি খুব কথা বলতে শুরু করে, তাহলে কথা বলতে হবে হচ্ছে আসলে ইউএস এর বিরুদ্ধে, যে তোমরা আমাদের কথা দিয়ে তো আমাদেরকে রক্ষা করতে পারলে না, আমাদের উপর প্রতিদিন আক্রমণ হচ্ছে, এই জন্য ওরা কথা বলছে না। তবে আলটিমেটলি আমার ধারণা যুদ্ধটা শেষ হয়ে যাওয়ার পরে তারা ডেফিনেটলি নতুন করে চিন্তা ভাবনা করবে যে এইভাবে কি ইউএস এর উপর শুধু নির্ভরশীল হয়ে থাকা প্রয়োজন উচিত, নাকি নিজেরা কিছু সক্ষমতা তৈরি করা উচিত, অথবা তাদের যে অ্যালাইনমেন্ট সেটা কিছুটা যেটা আমরা নেটোভুক্ত দেশগুলোকে বা ইউরোপকে দেখতে পেলাম যে এইবারের যুদ্ধে কিন্তু তাদের ডিফারেন্স একটা ভূমিকা। হিসাব নিকাশ আপনারা দেখছেন ইউরোপের লোকেরা ঠিক নেটোর ভাষায় আর কথা বলে না, তারা বলে আমাদের সক্ষমতা তৈরি করতে হবে। যেমন স্পেনের কথাই যদি ধরেন, আপনারা এগুলো অনেক সবাই জানি, স্পেন সরাসরি ডিফাই করছে যে আমরা ইভেন আমরা কিয়ার স্টেমারের কথাও বলতে পারি। কিয়ার স্টেমারও আসলে এক ধরনের খুব, এবং আপনি ম্যাক্রোর কথা বলা যায়, ম্যাক্রো ঠিক ওভাবে আন্তরিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে এটি বলা হচ্ছে, নতুন করে ভাবার সময় এসেছে এই শব্দটি বলেছেন। যাই হোক, সেটা তো থাকলো। আমরা ইরান যুদ্ধের এই আরো আলোচনা থাকবে। আমরা একটু আমেরিকার অভ্যন্তরে আসতে চাই। আমেরিকার অভ্যন্তরে আপনারা জানেন যে হোমল্যান্ড সিকিউরিটির ফান্ড নিয়ে একটি বড় গন্ডগোল শুরু হয়েছে, এবং এটি অনেক ফেব্রুয়ারি থেকে এটি বন্ধ, এবং টিএসসি ওয়ার্কাররা হিমশিম খাচ্ছে, ইভেন দো পেচেকও তারা পাচ্ছে না, এবং সেই কারণে এয়ারপোর্টগুলোতে বিশাল লাইন, মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে 4-5 ঘন্টা সিকিউরিটি লাইনে দাঁড়াতে হচ্ছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্পে নেগোসিয়েশন সিনেটে বা গিয়ে কংগ্রেস, ডেমোক্রেট এবং রিপাবলিকানদের সিনেটরদের সঙ্গে আলোচনা না করে বা বিশেষ করে তাদেরকে নেগোসিয়েশন মানে তাদের সঙ্গে ছাড় না দিয়ে উনি নতুন একটি যাকে তুরুপের তাসের মতো বলা যায়, উনি আইসকে নিয়োগ দিয়েছেন 14টি এয়ারপোর্টে। একটু আমরা যদি আপনার কাছে সংক্ষেপে জানতে চাই যে, এবং আজকে আবার একটা সুখবর যে কিছুক্ষণ আগে সিনেটে নতুন হোমল্যান্ড সিকিউরিটি ডিরেক্টর সিনেটর মুলান উনাকে অ্যাপ্রুভ করেছে 54-45 ভোটে। ক্রিস্টি নওমিকে 31 তারিখ থেকে উনি বিদায় নিচ্ছেন। তো নতুন হোমল্যান্ড সিকিউরিটি ডিরেক্টর আসা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের আইস ডিপ্লয় ডিএচএস এ কিন্তু নেগোসিয়েশন আলোচনাতে এখনো টেবিলে না বসা, সবকিছু মিলিয়ে এই যে এয়ারপোর্টের ভোগান্তি আরো কি বাড়বে আপনার মনে হয়, নাকি এটা আসলে একটু হলেও প্রশমিত হবে? খালেকুজ্জামান ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার ধারণা ছিল আপনি মোহাম্মদুল্লাহ ভাইকে জিজ্ঞেস করেছেন। আপনারা যে কেউ উত্তর দেন, এখানে তো আসলে ফ্লোর আপনাদের জন্য। মোহাম্মদুল্লাহ ভাই শেষ করুক। আমার ধারণা যে টিএস এর যে কাজটা, এটা আইস এর কাজ না, তারা ট্রেন ডিফারেন্টলি, তাই না? দুইটা গ্রুপের সম্পূর্ণ দুই ধরনের ট্রেনিং, দুই ধরনের এক্সপার্টিস, দুই ধরনের সক্ষমতা। এটা এক ধরনের প্যাচ আপ করার জন্য, এক ধরনের কোন রকম জিনিসটা কাজ চালিয়ে নেওয়ার জন্য আইসকে এখানে নিয়েছে। আইসকে এয়ারপোর্টে নিলে দুটো খারাপ জিনিস হয়। একটা হচ্ছে তারা এত এফিসিয়েন্ট না। আপনি বললেন যে আজকে দেখলাম 6 ঘন্টা পর্যন্ত আপনার যে প্রি সিকিউরিটি লাইন, এটা। আর 2 নম্বর হচ্ছে আইসের উপস্থিতি যদি আপনি এয়ারপোর্টে দেখেন, এটা তো আসলে অপটিক্স এর জন্য ভালো না। অপটিক্স মানে বাইরে থেকে দেখা যায় যে তাহলে কি যুক্তরাষ্ট্রের যারা টুরিস্ট আছে, বিদেশি ট্রাভেলার্স আছে, তাদের মূল প্রতিপক্ষ, শত্রু হচ্ছে আইস। আইসকে আপনি আপনার চোখের সামনে কিন্তু এয়ারপোর্টে দেখতে মানুষজন অভ্যস্ত না, মানুষজন অতটা আগ্রহী হবে না, অতটা ভালো না যুক্তরাষ্ট্রের জন্য। তো সব মিলিয়ে আমার ধারণা আইসকে দিয়ে কোন রকম প্যাচ আপ করা হচ্ছে, এটা মোটেও কোনো সমাধান না। তবে এটা কিছুটা হয়তো পলিটিক্যালি ডেমোক্রেটরাও একটা গেম প্লে করছে, যাতে এই যে ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ নিয়ে তো এক ধরনের পর্যুদস্ত হয়েছেই তিনি অর্থনীতিতে, এবং এইসব যে বাজেট টাজেট, এগুলো নিয়ে আরেকটু পর্যুদস্ত করে তারকে আরেকটু নাজেহাল করা, যাতে করে একটু পলিটিক্যাল মানে ব্রাউনি পয়েন্ট বা গেইন কিছু
করা যায় ডেমোক্রেটদের পক্ষে। সেটা আপনার কাছে এটা মনে হচ্ছে ইন্টারিম যে ইলেকশন, এই ইলেকশনের জন্য এটা আমার সেটা, ধারণা। হ্যাঁ সেটাই, সেটা আপনার কাছে মনে হচ্ছে। আমাদের সময় একেবারেই কম। মাহমুদুল্লাহ ভাই, আপনাকে 1 মিনিটের মধ্যে আপনি যদি বলেন যে আমাদের খালেকুজ্জামান ভাই যে জিনিসটি বললো যে ডেমোক্রেটরা আসলে এক ধরনের চাপ প্রয়োগ করছে বিভিন্ন সেক্টরে, বিশেষ করে আপনারা জানেন সেভ অ্যাক্ট নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইনিশিয়েটিভ নিচ্ছে, ভোটার আইডি, মেল ইন ভোট নিয়ে সিটিজেনদের ভোটের অধিকার, প্লাস হচ্ছে আপনার ডিএসএস এর ফান্ডের কথা বলা হচ্ছে, প্লাস হচ্ছে ইরান যুদ্ধের ফান্ডের ব্যাপারে বলা হচ্ছে, বা নতুন করে ডিএসএস ডিরেক্টর, সবকিছু মিলিয়ে একটু আমরা প্রেসিডেন্ট ট্রাম্প একটু পলিটিকে আসতে চাই। আপনি যদি 1 মিনিটে বলেন যে ডেমোক্রেটরা কি বেশ চাপে রেখেছে রিপাবলিকানদের, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনকে? চাপে রেখেছে, তারাও তো চাপের ভিতরে আছে। আজকে চার্জ সুমার ডেমোক্রেটদের সেনেটরদের চার নিউ ইয়র্ক টাইমসে আগামীকাল যে পত্রিকা বের হবে সেটাতে সম্ভবত আজকে বেরিয়েছে না আগামীকাল বের হবে, সেটাতে উনি আর্টিকেল লিখেছেন, একটা সাইন্ড আর্টিকেল ওনার নামে, সেটাতে যে আগামী নির্বাচনে কিভাবে অনেক ভোটারদেরকে ভোটদানে বিরত রাখার জন্য নানা ধরনের ওই যে সমস্ত ভোটার আইডি ইত্যাদির কারণে, সেটা হচ্ছে যে একটা রিয়েল থ্রেট। লক্ষ লক্ষ লোক তখন ভোট দিতে পারবে না, না জেনুইন যারা সিটিজেন, এটা করে মিড টার্ম ইলেকশনে যাতে রিপাবলিকানরা জিতে যেতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প সে লক্ষ্যে কাজ করছেন। একবারে ডাইরেক্টলি উনি হিসাব নিকাশ দেখিয়ে, পরিসংখ্যান দেখিয়ে মানে কৌশলগুলো বর্ণনা করেছেন এবং এক ধরনের মানে অ্যালার্মিং সিচুয়েশন তুলে ধরেছেন। ফলে পরিস্থিতি আইসের কথা না, আমি আপনার কাছে, আমাদের সময় একেবারেই কম, আপনি একটু হয়তো বড় করে ফেলেছেন, দুঃখিত। আমরা তাহলে এই ব্যাপারটা নিয়ে আরো অন্য সময় আলোচনা করব। দুঃখিত আপনাদেরকে আসলে থামাতে হচ্ছে, সময়ের বাধায় আমরা সবাই বাধা। আজ এই পর্যন্ত আপনাদের, এবং বিশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, সেই সঙ্গে আপনাদেরও বিশেষ ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। যেটি আমাদের আলোচকরা বলছেন যে যুদ্ধবিরতি যে 5 দিনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, সেটি যাতে শুধু 5 দিন নয়, এবং এই যুদ্ধ যাতে দ্রুত শেষ হয় এবং দেশের অর্থনীতি থেকে শুরু করে জ্বালানি সেক্টর যাতে একটু স্বাভাবিক হয়, সেটি সবার প্রত্যাশা থাকবে। এবং সেই সঙ্গে আমাদের এয়ারপোর্টে যে সিকিউরিটি লাইনটি বড় হচ্ছে, সেটি যাতে একটু স্বস্তির জায়গায় চলে আসে, সেটিও প্রত্যাশা করছেন অনেকেই। দেখা যাক কি হয়, টিভিএনের চোখ থাকবে সেই জায়গায়, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা সেই আপডেটটা দিব। আজ এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।